না ভাইয়া। এসি কেন কাজ করে না? ডিসিতে কেন কাজ করে না ট্রান্সফরমার? ট্রান্সফরমার কি ডিসিতে কাজ করে ভাই? করে তো না। কেন করে না? নরমাল ডিসিতে কেন কাজ করে না? ডিসিতে তো ফ্লাক্স অপরিবর্তনশীল থাকে ভাইয়া, আর এসিতে ফ্লাক্স পরিবর্তনশীল। ভালো কথা, ফ্লাক্স অপরিবর্তনশীল থাকলো, ডিসি জেনারেটরেও তো ফ্লাক্স অপরিবর্তনশীল ওটা ছিল। আমরা কমিউটেটরের মাধ্যমে আবার তো ইয়ে করে নেই, কার্বন ব্রাশ আর কমিউটেটর। ট্রান্সফরমার দুটাই আবার বলেন। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের ফিল্ড আর হচ্ছে কয়েল দুটাই স্থির তাই। যদি ডিসি সাপ্লাই দিই তাহলে ফ্লাক্সও স্থির হয়ে যায়, আবার কয়েল তো স্থিরই থাকে, তাই না? যার জন্য there is no relative motion, কেউ কাউকে কাটতে পারে না, কোনো ইয়ে না। আচ্ছা, এটা মনে করো ফ্লাক্স। যদি আমরা এসি সাপ্লাই দেই আমাদের ফ্লাক্স কখনো 0 হবে, কখনো ম্যাক্সিমাম হবে, কখনো আবার কখনো নেগেটিভ ম্যাক্সিমাম হবে, নাকি বলো? সাইকেল চিনি ভাই আমরা, সাইকেল। আমি যদি এইখান থেকে হিসাব শুরু করি, এক সাইকেল কতটুকু হবে? এতটুকু এক সাইকেল, তাই না? আবার আমরা এটাও জানি কোনো একটা ওয়েভ একটা সাইকেল সম্পূর্ণ করতে যে সময় লাগে, কোনো একটা ওয়েভ একটা সাইকেল সম্পূর্ণ করতে যে সময় লাগে আমরা তাকে তার টাইম পিরিয়ড, এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এটা যদি একটা সাইকেল হয়ে থাকে, এইটুকু হচ্ছে আমাদের হাফ সাইকেল। তাহলে একটা সাইকেলের সময় যদি টি হয়, হাফ সাইকেলের সময় কি হবে? টি এর অর্ধেক, টি বাই টু। এটা যদি হাফ সাইকেল হয়ে থাকে, এইটুকু দেখো হাফ সাইকেলেরও হাফ, তাই না? অর্ধেকেরও অর্ধেক। তাহলে এইটুকু সময় কত লাগবে? টি বাই 4। এইটুকু কি বুঝতে পারছো? তুমি কি দেখা যায়? এবার ফ্যারাডে তার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কি বলছিল? একটা কন্ডাক্টরে কতটুকু ইএমএফ উৎপন্ন হয়, একটা কন্ডাক্টর একক সময়ে যতটুকু ফ্লাক্স করতে হয়। এই সূত্রটাই ট্রান্সফরমারের জন্য প্যাচে হয়ে গেছিল, তাই না? তাহলে আমরা ধরে নিলাম একটি প্যাচ টি সময়ে পাই পরিমাণ ফ্লাক্স করতে, পাই ফ্লাক্স। তাহলে একটি প্যাচ এক সময় কতটুকু ফ্লাক্স কাটবে ভাই? আই বাই টি। এখন এই ফ্লাক্সের পরিমাণ যদি খুব কম হয়, আচ্ছা আবার একটি প্যাচ এক সময় কতটুকু ফ্লাক্স কাটবে? 5/t। আচ্ছা, কার মাইক্রোফোন জানি অন ভাই? মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন অন করা কার? ঠিক হয়ে গেছে ভাইয়া। এখন একটি প্যাচ একক সময় যতটুকু ফ্লাক্স কাট করে, ফ্যারাডে বলছে একটা প্যাচে ততটুকু উৎপন্ন ইএমএফ হয়। তাহলে একটা প্যাচে উৎপন্ন ইএমএফ যদি ই হয়, ই সমান হবে 5/t। এখন এই ফ্লাক্সের পরিমাণ যদি খুব ক্ষুদ্র হয় আমরা ডি দিয়ে লিখি, আর যেহেতু সময় খুব ক্ষুদ্র তাই লিখছি টি। তাহলে একটা প্যাচের ইএমএফ, এটা কয়টা প্যাচের ইএমএফ ভাই? একটা প্যাচের ইএমএফ। আমি যদি কোনোভাবে একটা প্যাচের ইএমএফ বের করতে পারি, আমাকে বলা হলো 10টা প্যাচের ইএমএফ বের করো, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করবো। 100টা প্যাচের ইএমএফ বের করো, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে একটা প্যাচের ইএমএফ বের করা। তাহলে একটা প্যাচের ইএমএফ বের করতে হলে আমাকে কি জানতে হবে? আমি কতটুকু ফ্লাক্স কাটছি আর এই ফ্লাক্স কাটতে আমার কতটুকু সময় লাগে, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে আমার ফ্লাক্স কতটুকু ছিল? 0। এইখানে এসে আমার ফ্লাক্স কতটুকু হলো? 5m। এখানে ফ্লাক্স ছিল 0, এইখানে ফ্লাক্স এসে হলো 5m। তাহলে বলো তো ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হলো? পরিবর্তন বের করা জানি আমরা। মনে করো আমার কাছে 10 টাকা ছিল, এখন আমার কাছে আর 3 টাকা আছে, তাহলে আমার টাকার পরিবর্তন কত হবে ভাই? 7 টাকা। কিভাবে বের করলাম? বিয়োগ করে। এখানে ফ্লাক্স ছিল কত? 0। এখানে ফ্লাক্স কত হচ্ছে? 5m। তাহলে ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হবে? 5m - 0। যতটুকু ফ্লাক্সের পরিবর্তন হবে দেখো ততটুকু ফ্লাক্সই তো আমাকে কাটবে। আমি কয়েল দাঁড়াই আছি, তো ফ্লাক্স কোথায় গেছে? 0 থেকে 5m। তাহলে ফ্লাক্সের যতটুকু পরিবর্তন হচ্ছে ততটুকু ফ্লাক্সই আমাকে কেটে যাচ্ছে না? আমি এখানে দাঁড়াইছিলাম,
ফ্লাক্স 0 থেকে φm এ চলে গেছে, তাহলে ফ্লাক্সের যতটুকু পরিবর্তন ততটুকু ফ্লাক্সই আমাকে কাটবে, নাকি বলো? তাহলে ডি ফাই এর মান কত হবে? ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হচ্ছে 0 থেকে φm, তাহলে পরিবর্তন হলো φm - 0 which is 5। এখন আমি পরিবর্তন নিচ্ছি ফ্লাক্সের এতটুকুর জন্য, তাহলে সময়ও এতটুকু নিব। এতটুকু সময় কত বলো দেখি? t/4। তাহলে dt এর মান কত হলো আমাদের? dt এর মান হচ্ছে t/4। তাহলে আমি d phi এর মান জানি, আমি dt এর মান জানি। তাহলে এখন আমি একটা প্যাচে উৎপন্ন ইএমএফ ই বের করতে পারবো। ই মানে হলো d phi dt। d phi এর মান হচ্ছে phi m আর dt হলো t/4। এখন দেখো ফ্লাক্স এখানে কত ছিল? 0, এখানে কত হলো? φm। এখন ফ্লাক্স 0 থেকে জাম্প করে কি φm এ গেছে? না, স্টেপে গেছে, তাই না? একটা স্টেপ পার করে 0 থেকে সে কোথায় গেছে? φm। তাহলে এখানে আমরা যে ফ্লাক্সের পরিবর্তনটা নিচ্ছি নিশ্চয়ই সেটা হলো গড় পরিবর্তন। কেমন পরিবর্তন ভাই? গড় পরিবর্তন। যেহেতু ফ্লাক্সের গড় পরিবর্তন আসছে এখানে, তাহলে একটা প্যাচে যে ইএমএফ বের হচ্ছে সেটা গড় ইএমএফ বের হলো। কেমন ইএমএফ বের হলো ভাই? গড় ইএমএফ। হ্যাঁ, এখন φm t/4, এই 4 নিচেরও নিচে আছে, মানে কোথায় আছে? উপরে। তাহলে 4 φm / t। আচ্ছা, আমরা শিখছিলাম ফ্রিকোয়েন্সি হলো টাইম পিরিয়ডের উল্টা। 1 টাইম পিরিয়ড মানে কি লেখা যায়? ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে দেখো t নিচে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 4 φm t। এইটা গড় ইএমএফ। কয়টা প্যাচের গড় ইএমএফ ভাই? একটা প্যাচের গড় ইএমএফ। তাহলে এখন যদি আমার কাছে 2 প্যাচ থাকে, এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 12 প্যাচ থাকলে 12 দিয়ে, 100 প্যাচ থাকলে 100 দিয়ে। তাহলে আমার কাছে যদি n সংখ্যক প্যাচ থাকে, কত দিয়ে গুণ করব? n দিয়ে। তাহলে n সংখ্যক প্যাচের জন্য গড় ইএমএফ, একটা প্যাচের গড় ইএমএফ ছোট হাতেরই লিখছিলাম, n সংখ্যক প্যাচের গড় ইএমএফ তাই বড় হাতেরই লিখছি। গড় ইএমএফ হচ্ছে 4 phi। ভাইয়া ওখানে এফ হবে না? 4 φm f এর সাথে কত গুণ করে দিব আমরা? n গুণ করে দিব। তাহলে আমরা কয়টা প্যাচের গড় ইএমএফ পেলাম? n সংখ্যক প্যাচ। কিন্তু আমরা এসি সার্কিট পড়ার সময় শিখে আসছিলাম আমরা সবসময় আরএমএস ভ্যালু নিয়ে কাজ করব। কেমন ভ্যালু নিয়ে কাজ করব ভাই? আরএমএস ভ্যালু। এখানে কেমন ভ্যালু বের হলো? এভারেজ। এখন দেখো আমরা ফর্ম ফ্যাক্টর শিখছিলাম। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর মনে আছে আমাদের? ফর্ম ফ্যাক্টর ছিল আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, মনে আছে? আর যে ওয়েভ নিয়ে আমরা কাজ করছি সেটা যদি সাইন ওয়েভ হয়ে থাকে, তাহলে ফর্ম ফ্যাক্টরের মান আমরা শিখছিলাম 1.11। আমরা কি সাইন ওয়েভ নিয়ে কাজ করছি না ভাই? আমরা শিখছিলাম ফর্ম ফ্যাক্টর হলো আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, এবং আমরা যে ওয়েভ নিয়ে কাজ করছি সেটা যদি সাইন ওয়েভ হয় আমরা প্রমাণ করে দেখছিলাম ফর্ম ফ্যাক্টরের মান হয় 1.11। ঠিক আছে? এখন আমি খুঁজছি আরএমএস ভ্যালু, আমি জানি এভারেজ ভ্যালু। তাহলে এখানে আমরা ফর্ম ফ্যাক্টর ইউজ করি। হ্যাঁ, উই নো যদি সাইন ওয়েভ হয় তাহলে ফর্ম ফ্যাক্টর which is RMS value by average value, এবং এটার মান হবে 1.1। তাহলে আমাদের যে ইএমএফ আছে সেটার আরএমএস ভ্যালু হচ্ছে ডিভাইডেড বাই আরেক লাইন লিখি আমরা, এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 1. তাহলে আমাদের উৎপন্ন ইএমএফ এর আরএমএস ভ্যালু হচ্ছে 1.11 ইনটু এভারেজ ভ্যালু। আর এভারেজ ভ্যালু তো আমাদের রেডি আছে, তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই হচ্ছে 4.44 NF5। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারে উৎপন্ন ইএমএফ এর আরএমএস ভ্যালু। এখন দেখো আমি এই n এর জায়গাতে যদি np বসাই দেই তাহলে e এর জায়গায় হবে ep, আর আমি যদি n এর জায়গায় nl বসাই দিই তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি আরএমএস ভ্যালু। তাহলে এখন যদি আমরা সংখ্যার জায়গাতে এনপি বসাই দেই তাহলে এটা হবে ইপি, প্রাইমারিতে ইনডিউসড ইএমএফ এর আরএমএস ভ্যালু। তাহলে ইপি এর আরএমএস ভ্যালু হচ্ছে
4.44 NPFIM আর ES এর RMS ভ্যালু হচ্ছে 4.44 NSF5 না বুঝি নাই এইটুকু কি বুঝতে পারছো সবাই আচ্ছা এইখান থেকে আমাকে কেউ প্রশ্ন করলো না যে ভাই আমরা যখন ই এর মান বের করছি d5/dt তখন আমি হাফ সাইকেল নিয়ে কাজ করতে পারতাম আমি ফুল সাইকেল নিয়েও কাজ করতে পারতাম আমি 1/4 সাইকেল প্রশ্ন কি বুঝতে পারছো এখানে প্রশ্ন হতেই পারতো যে আমি তো ফুল সাইকেল নিয়ে হিসাব করতে পারতাম হাফ সাইকেল নিয়ে হিসাব করতে পারতাম তাই হিসাব না করে আমি এক সাইকেলে 4/1 নিয়ে কেন হিসাব পরে ইন্টিগ্রেশন করে দিবেন আবার বলেন পরে কি ইন্টিগ্রেশন করে দিবেন পুরোটা বের করার জন্য পরে ইন্টিগ্রেশন করে দিব কজ ডিটি বা d5 এর জন্য তো আমরা একটা ক্ষুদ্র অংশ নিছি তখন ইন্টিগ্রেশন করে কি পুরো ভ্যালুটা নেবেন না বিষয়টা সেই রকম না এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে কি সবার বা লেখা হয়েছে এখনই আচ্ছা 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 লিখে নেন এটা বলছি আমি কেন ফুল সাইকেল বা সাইকেল নিলাম না আমি কেন 4/1 জি ভাইয়া তোলা হয়ে গেছে কথা হচ্ছে আমি যদি একটা কন্ডাক্টরে ইএমএফ বের করতে চাই তাহলে আমাকে জানতে হবে আমি কতটুকু ফ্লাক্স কাটছি আর এই ফ্লাক্স কাটতে কতটুকু সময় লাগবে এখন আমি যদি হাফ সাইকেল নিয়ে কাজ করতাম দেখো হাফ সাইকেলের শুরুতে ফ্লাক্স কত ছিল 0 হাফ সাইকেলের শেষেও ফ্লাক্স কত হলো 0 তাহলে ফ্লাক্সের পরিবর্তন কত হয়ে যেত 0 0 নিয়ে তো আমরা হিসাব করতে পারতাম না আবার আমি যদি এক সাইকেল নিয়ে কাজ করতাম এক সাইকেলের শুরুতেও ফ্লাক্স 0 ছিল শেষেও ফ্লাক্স 0 হচ্ছে তাহলে কত পরিবর্তন কত 0 এটা নিয়েও হিসাব করতে পারতাম না তাহলে 1/4 নিয়ে কেন হিসাব করলাম আমি এই পয়েন্ট নিয়ে হিসাব করতে পারতাম এখানে নিশ্চয়ই ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে অবশ্যই পারতাম ভাই কিন্তু তাহলে এখানকার সময় জানতে হতো আমাকে এইখানে সময় কত সেটা কি আমি জানি অথবা আমি এই পয়েন্ট নিয়ে কাজ করতে পারতাম অবশ্যই কাজ করতে পারতাম তাহলে এই পয়েন্টের সময় জানা লাগবে যেহেতু 1/4 নিলে সময়টা আমি স্পষ্ট জানি t/4 হবে আর ফ্লাক্সের পরিবর্তন 5 হবে এজন্য বেছে বেছে আমি 1/4 নিয়েছি বাকি আমরা যে কোনো পয়েন্টের জন্য এটা হিসাব করতে পারতাম একই রেজাল্ট আসবে ঠিক আছে ভাই কেন আমরা 1/4 নিয়ে হিসাব করছি বোঝা গেল কি জি ভাইয়া ঠিক আছে তাহলে এখন একটা অঙ্ক করে ফেলি আমরা হ্যাঁ এটুকুতে কারো কোনো প্রশ্ন নেই তো নাকি মুছে দিলাম আচ্ছা আমরা ফ্লাক্স ডেনসিটি জানি ভাই ফ্লাক্স ডেনসিটি মনে আছে কি আমরা ডিসি মেশিনে পড়ছিলাম ফ্লাক্স ডেনসিটি হলো ফ্লাক্স বাই এরিয়া ফ্লাক্সের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় ফ্লাক্স ডেনসিটি চৌম্বক বলরেখার এগুলো কথা বলি আচ্ছা হলো অপটিমাম 4 নম্বর প্রশ্ন তো আমরা ডিসি মেশিনে যে রুলগুলো শিখে আসছিলাম সেই রুলগুলো এখানেও এস্টাবলিশ থাকবে রুল নম্বর 1 ছিল মেশিনের অঙ্ক আমরা পুরোপুরি পড়বো না আমরা অল্প পড়বো অল্প লিখে ফেলবো বলছে একটি 3300/230 তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ আর এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ তাহলে 3300 ভোল্ট হচ্ছে ইপি এর মান আর 230 হচ্ছে ইএস এর মান 50 হার্টজ ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ মানে আমরা বুঝতেছি এখানে ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজ এরকম কোনো ঝামেলা নেই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্ব আমরা জানি ফ্লাক্সের ঘনত্ব ফ্লাক্স ডেনসিটিকে আমরা বি দিয়ে লিখি এখন বলছে সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্ব তাহলে লিখলাম বি আমরা জানি ফ্লাক্স ডেনসিটি মানে হলো ফ্লাক্স বাই এরিয়া
তাহলে সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্ব আমার কি লেখা উচিত? সর্বোচ্চ ফ্লাক্স বাই সর্বোচ্চ এরিয়া। এখন আমাদের যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের কোরের যে ক্ষেত্রফল আছে, কোর কি কোথাও মোটা কোথাও চিকন এইরকম কোর কি হয়? তাহলে আমাদের যে কোর আছে এই কোরের কি মিনিমাম ক্ষেত্রফল ম্যাক্সিমাম ক্ষেত্রফল বলতে কোনো কথা আছে? ক্ষেত্রফলে কি ম্যাক্সিমাম মিনিমাম হবে? হবে না। বলছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি হলো 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, ফ্লাক্স ডেনসিটি হলো ফ্লাক্স বাই এরিয়া। তাহলে ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার আর এরিয়ার একক হলো মিটার। ঠিক আছে ভাই? এবার বলছে কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ কোর। কোরের এরিয়া দেওয়া আছে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার স্কয়ার। আমাদের বলছে প্রাইমারি এবং সেকেন্ডারি প্যাচ সংখ্যা নির্ণয় করো। কি বের করতে হবে ভাই? আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারির প্যাচ সংখ্যা। প্রাইমারি প্যাচ সংখ্যা মানে হলো এনপি, সেকেন্ডারি প্যাচ সংখ্যা মানে হচ্ছে এনএস। বের করতে হবে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি প্যাচ সংখ্যা বের করব। ঠিক আছে কথা? এরিয়াতে মিনিমাম ম্যাক্সিমাম হয় না, এটা বুঝতে পারছি তো সবাই? প্রাইমারি আর সেকেন্ডারির প্যাচ সংখ্যা। তাহলে সবার আগে কি করি আমরা? মেশিনের অঙ্ক পড়ার সময় শিখছিলাম টার্গেট ফিক্স করি। হ্যাঁ, তাহলে টার্গেট ফিক্স করছি। দেখো আমার একটা টার্গেট এই রকমের যে আমাদের এনপিএনএস বের করতে বলছে। আমরা জানি ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। ইপিএস আমি জানি কিন্তু না এনএস জানি না এনপি জানি। তাহলে এইভাবে তো হচ্ছে না, আপাতত অন্য কিছু চিন্তা করতে হবে। আমরা কিছুক্ষণ আগে সূত্র প্রমাণ করে আসলাম, প্রাইমারিতে যে ইএমএফ হয় তার আরএমএস ভ্যালু অবশ্যই আরএমএস ভ্যালু হচ্ছে 4.44 এমপিএফ বাই এম। তাহলে দেখো আমরা ইপি জানি তাই না ভাই? ইপি জানি 4.44 কনস্ট্যান্ট। এনপি আমাদের প্রশ্ন, ফ্রিকোয়েন্সি আমরা জানি। আমরা যদি কোনোভাবে ফ্লাক্সটা বের করতে পারি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ফ্লাক্স খোঁজার চেষ্টা করি। ফ্লাক্স কার ভেতরে আছে? ফ্লাক্স ডেনসিটির ভেতরে আছে। আমরা জানি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি হলো ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এরিয়া। তবে আমরা খেয়াল রাখবো গাণিতিক সম্পর্ক সবসময় সমানে সমানে হবে, অসমানে কখনো গাণিতিক সম্পর্ক হবে না। তো এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির যে একক দেওয়া আছে সেটা খেয়াল করো। ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তো এইখানে আবার আমাদের যে কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে সেটার একক হলো সেন্টিমিটার স্কয়ার। তাহলে মিটার স্কয়ার আর সেন্টিমিটার স্কয়ারে কি সম্পর্ক করা যাবে? তাহলে হয় এই মিটার স্কয়ারকে সেন্টিমিটার স্কয়ার বানাতে হবে, না হয় এই সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাতে হবে। যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। আমরা এটা চেঞ্জ করি। তাহলে 150 সেন্টিমিটার স্কয়ার মানে এর ভিতরে কয়টা সেন্টিমিটার আছে? দুইটা। সেন্টিমিটার থেকে কোথায় যাব আমরা? মিটারে। সেন্টিমিটার বড় না মিটার বড় ভাই? মিটার বড়। ছোট থেকে বড়তে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 150 সেন্টিমিটারকে 100 দিয়ে যদি ভাগ করি, 100 দিয়ে ভাগ করা মানে 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করা, একই কথা। তাহলে একটা সেন্টিমিটার মিটার হলো, কিন্তু এখানে তো ভাই সেন্টিমিটার স্কয়ার আছে, তাহলে আরেকটা সেন্টিমিটারকে মিটার করতে হবে, তাহলে আরেকটা। কথা কি বুঝছো? তাহলে সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল মিটার স্কয়ার। এই হিসাবটা কি সবাই বুঝতে পারছো? তাহলে এখন দেখো একক কিন্তু সমান। তাহলে আমরা জানি ফ্লাক্স ডেনসিটি হলো ফ্লাক্স বাই এরিয়া। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। আর সেখানে একক লেখা একদমই জরুরি নয়, আমি জাস্ট দেখছি যে দুই পাশের একক সমান আছে কিনা। ম্যাক্সিমাম ফ্লাক্স আমরা জানি না, আর এরিয়া আমরা বের করলাম 150 10 টু দি পাওয়ার -4। এটা হলো মিটার স্কয়ার। দেখো মিটার স্কয়ার কাটা যাবে, তাহলে ফ্লাক্সের একক আসবে ওয়েবার। বলো তো ফ্লাক্সের একক, ফ্লাক্সের মান কত হয়? 0.018 একক কি হবে ভাই? ওয়েবার। একক হচ্ছে। এখন আমরা টার্গেটে ফিরে যাই। ম্যাক্সিমাম ফ্লাক্স আমাদের ক্লিয়ার। তাহলে এনপি জানতে হলে আর কিছু দরকার নেই। তাহলে আমরা টার্গেটের লাইন লিখে ফেলি। ইপি is 4.44 NPF 5। ইপি হলো 3300। 4.44 is a constant। এনপি আমরা জানি না। ফ্রিকোয়েন্সি 50 আর ফ্লাক্স হচ্ছে 0.018। তাহলে বলো দেখি এখান থেকে এনপি কত হবে? 825.0
82 25.82 826 লেখা যায়? লেখা যাবে। আচ্ছা প্রায় 826 লিখে ফেলি, আর যেটা আছে সেটা লেখা যাবে, সমস্যা নেই। তার সংখ্যা ফ্র্যাকশনাল ভ্যালু তুমি লিখতে পারো যদি চাও, কারণ আমি যদি বলি আড়াই প্যাচ দিব আর কি, মানে দুইটা পূর্ণ প্যাচ আর একটা অর্ধেক প্যাচ দেওয়া যেতে পারে। আচ্ছা এনপি ডান। এখন এনএস কিভাবে বের করতে পারি আমরা? এখন তুমি চাইলে এভাবে এনএস বের করো, অথবা ইএস এর সূত্রের ভিতরে এনএস আছে না, আমি ইএস এর সূত্র থেকেও করতে পারি। এখন কোনটা লিখবো বল দেখি, তোমরা বলো জলদি। ইপিএস এনএস 3300 ভাগ 230, এনপি 826, তাহলে এনএস কত? বলো এনএস কত হয়? 57.56 57.56 আর 57.6 এতগুলো টার্ম। ঠিক আছে লেখো। ভাইয়া লেখা হয়ে গেছে। লেখছিস? জি ভাইয়া। আচ্ছা এবার দেখ, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি সমান আমরা জানি ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এরিয়া। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির একক কি হবে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি হলো ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এরিয়া, ফ্লাক্সের একক হলো ওয়েবার, আর এরিয়া ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, একক কি হবে? এমকেএস পদ্ধতিতে লিখলে মিটার স্কয়ার। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। এই ওয়েবার পার মিটার স্কয়ার কে আমরা টেসলা বলেও ডাকি। কি বলে ডাকি ভাই? টেসলা। তাহলে ওয়েবার পার মিটার স্কয়ারের আরেক নাম হলো টেসলা। তার মানে আমি যদি তোমাকে বলি যে আমার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি হলো 1.5 টেসলা, তার মানে কি 1.5 ওয়েবার পার মিটার স্কয়ার। কথা কি বুঝছো? ওয়েবার পার মিটার স্কয়ারের আরেক নাম কি ভাই? টেসলা। ওয়েবার পার মিটার স্কয়ারের আরেক নাম হলো টেসলা। লিখে ফেলো। লিখছো এটা? টেসলা কাকে বলে ভাই? ওয়েবার পার মিটার স্কয়ার। ফ্লাক্স ডেনসিটির একক ওয়েবার পার মিটার স্কয়ার, এটার আরেক নাম হচ্ছে টেসলা। আচ্ছা মনে করো এরকম একটা ট্রান্সফরমার আছে আমাদের কাছে, আর আমরা যার উপরে কয়েল পেঁচাই তাকে বলি কোর, তাই না ভাই? এখন যদি আমি এই কয়েলে ভোল্টেজ সাপ্লাই দেই, কারেন্ট প্রবাহিত হবে, আর কি তৈরি করবে? ফ্লাক্স। এই ফ্লাক্স যেন খুব সহজে কোরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, এই জন্য আমরা কেমন কোর রাখছি? সফট টাইপ। এখন কথা হচ্ছে ধরো আমি অনেক বড় কোর নিছি, তাহলে এই রকমের হতে পারে না ভাই যে আমার যে কোর আছে প্রায় সবটুকুর মধ্যেই ফ্লাক্স প্রবাহিত নাও হতে পারে যদি বড় কোর নেই। তাহলে আমার ধরো এই যে কোর আছে, এই কোরের শুধু এইটুকুর মধ্য দিয়ে ফ্লাক্সের প্রবাহ চলছে। আমাদের যে কোর আছে, কোরের শুধু এই অংশটুকুতে ফ্লাক্সের প্রবাহ হচ্ছে। যদি আমার কোরটা কি ছিল? অনেক বড় ছিল। তাহলে যতটুকু অংশের মধ্য দিয়ে আমাদের ফ্লাক্স প্রবাহিত হচ্ছে কোরের, সেটাকে আমরা বলবো কোরের ইফেক্টিভ এরিয়া, কার্যকরী এরিয়া। হ্যাঁ, ইফেক্টিভ বা কার্যকরী, ইফেক্টিভ এরিয়া অফ কোর। যদিও আমাদের কোরের প্রকৃত এরিয়া বড় ছিল, মানে কোর অনেক বড় নিছিলাম আমরা। হ্যাঁ, তাহলে আরেকটা এরিয়া পেলাম আমরা, অ্যাকচুয়াল এরিয়া অফ কোর। অ্যাকচুয়াল এরিয়া অফ কোর, কোরের প্রকৃত এরিয়া। ইফেক্টিভ এরিয়া
কতটুকুকে বলবো, যতটুকু এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে ততটুকুকে বলবো আমরা ইফেক্টিভ এরিয়া, কার্যকরী ক্ষেত্রফল। আর সবটুকুকে বলছি আমরা অ্যাকচুয়াল এরিয়া অফ কোর। এই ইফেক্টিভ এরিয়া অফ কোর আর অ্যাকচুয়াল এরিয়া অফ কোর এই দুইটার অনুপাত, রেশিও বা ভাগফলকে আমরা বলবো স্ট্যাকিং ফ্যাক্টর। কি বলবো ভাই? স্ট্যাকিং ফ্যাক্টর। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার যে কোরের ইফেক্টিভ এরিয়া আছে, কার্যকরী এরিয়া আছে যার মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, সেইটার মান কি কোরের প্রকৃত এরিয়া থেকে বড় হতে পারে? অ্যাকচুয়াল এরিয়া যেটা, সেটা কি কখনো কোরের প্রকৃত এরিয়া থেকে বড় হবে ভাই? না, সব সময় অ্যাকচুয়াল এরিয়া, সরি ভুল বলছি আমি, ইফেক্টিভ এরিয়া যেটা, ইফেক্টিভ এরিয়া মানে যতটুকু এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছি কার্যকরী এরিয়া। আমি বলছি আমার যে ইফেক্টিভ এরিয়া আছে সেটার মান কি অ্যাকচুয়াল এরিয়া থেকে বড় হতে পারে? কখনো না, সবসময় ছোট হবে। ইফেক্টিভ এরিয়ার মান সবসময় অ্যাকচুয়াল এরিয়া থেকে ছোট হবে। তাহলে উপরে ছোট মান, নিচে হলো বড় মান, তাহলে এই ভাগফল সবসময় কি হবে ভাই? একের থেকে ছোট হবে, তাই না? বড় জোর কি হতে পারে? আমার কোরের সবটুকু জুড়েই ফ্লাক্সের প্রবাহ চলছে, যতটুকু কোর আছে সবটুকু জুড়েই যদি ফ্লাক্সের প্রবাহ চলে, তাহলে অ্যাকচুয়াল এরিয়া আর ইফেক্টিভ এরিয়া কেমন হবে? সমান। বড় জোর দুইটা সমান হতে পারে। অ্যাকচুয়াল এরিয়া ইফেক্টিভ এরিয়া সমান হলে আমার স্ট্যাকিং ফ্যাক্টরের মান কত হবে? 1। তাহলে স্ট্যাকিং ফ্যাক্টরের মান 1 হতে পারে, তা না হলে একের থেকে ছোট হবে। কিন্তু স্ট্যাকিং ফ্যাক্টরের মান কখনো একের থেকে বড় কি সম্ভব? কখনো সম্ভব না। এটা কি সম্ভব যে আমার অ্যাকচুয়াল এরিয়া থেকে ইফেক্টিভ এরিয়া বড়? ইফেক্টিভ এরিয়া কতটুকুকে বলছি? যতটুকুর মধ্য দিয়ে আমাদের ফ্লাক্সের প্রবাহ চলছে, এটাকে আমরা বলছি কোরের ইফেক্টিভ এরিয়া। অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে কোরের প্রকৃত যে এরিয়া, এটাকে আমরা বলছি অ্যাকচুয়াল এরিয়া। দুইটা রেশিওকে আমরা বলছি স্ট্যাকিং ফ্যাক্টর। স্ট্যাকিং ফ্যাক্টরের মান কত হবে? একের থেকে ছোট হবে। বড় জোর কি হতে পারে? একের সমান হতে পারে। এরকম হতে পারে যে আমাদের অ্যাকচুয়াল এরিয়া আর ইফেক্টিভ এরিয়া সমান, কিন্তু কখনো ইফেক্টিভ এরিয়া অ্যাকচুয়াল এরিয়া থেকে তো বড় হবে না। স্ট্যাকিং ফ্যাক্টর ইজ নেভার গ্রেটার দ্যান 1। স্ট্যাকিং ফ্যাক্টর একের থেকে কম হবে, বড় জোর একের সমান হতে পারে। এটুকু কি বুঝতে পারছো সবাই? জি ভাই। একটা অঙ্ক করা যাক তাহলে। টেসলা কি বলো দেখি ভাই? টেসলা ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার। ফ্লাক্স ডেনসিটির আরেকটা একক হলো টেসলা, মানে ওয়েবার পার মিটার স্কয়ারের আরেক নাম হলো টেসলা। স্ট্যাকিং ফ্যাক্টর কি? আমাদের যে কোর আছে, কোরের কার্যকরী এরিয়া ভাগ প্রকৃত এরিয়া। স্ট্যাকিং ফ্যাক্টরের মান যদি 1 হয়, তার মানে আমার কোরের সবটুকুর মধ্য দিয়ে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, তাহলে স্ট্যাকিং ফ্যাক্টরের মান 1 হবে। যদি না হয় তাহলে স্ট্যাকিং ফ্যাক্টরের মান 1 এর থেকে কম হবে, কিন্তু কখনো 1 এর থেকে বেশি হওয়া কিন্তু সম্ভব নয়। এটা হচ্ছে তোমাদের টেসলা বই আছে। এখন যে অঙ্কটা করব আমরা, এটা হলো টেসলা এক্সারসাইজ 6। এটা মুছে দিলাম। এটা হলো টেসলা বইয়ের এক্সারসাইজ 6। তোমাদের কাছে কি টেসলা আছে? সবার কাছে? না থাকলে আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ কালেক্ট করে নিতে পারো তোমরা। টেসলা এক্সারসাইজ 6 বলছে, আচ্ছা গায়ের উপরে যেটা লেখা থাকে সেটাকে কি বলি ভাই? আমরা রেটেড বলি। এটা কি মনে আছে? গায়ের উপরে যেটা থাকে সেটাকে কি বলি আমরা? রেটেড। রেটেড। ধরো বলছে একটি 100 কেভিএ গায়ের উপরে লেখা আছে, তাহলে এটাকে কেমন কেভিএ বলবো আমরা? রেটেড। হচ্ছে একটি 100 কেভিএ 11,000 বাই 550, 11,000 বাই 550 ভোল্ট। তাহলে বলো তো এটা কিসের মান? প্রাইমারি ভোল্টেজ ইপি, আর এটা কিসের মান? সেকেন্ডারি ভোল্টেজ ইএস। তাহলে ইপি হলো 11,000 ভোল্ট আর ইএস সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 550। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার,
কেমন ট্রান্সফরমার ভাই? সিঙ্গেল ফেজ। তার মানে এখানে বুঝতেছি ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজের কোনো ঝামেলা নেই, যেমন থ্রি ফেজ সিস্টেমে থাকে। থ্রি ফেজ সিস্টেম, পলিফেজ সিস্টেমে কি হয়, ফেজ ভোল্টেজ একরকম, লাইন ভোল্টেজ একরকম হতে পারে। সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমার, কেমন ট্রান্সফরমার ভাই? কোর টাইপ। কোর টাইপ ট্রান্সফরমার চিনি আমরা। সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমারের কোরের এরিয়া, কোরের এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল দেওয়া আছে? কোরের। তাহলে এরিয়া অফ কোর, কোরের এরিয়া দেওয়া আছে, কোরের ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার গুণন 20 সেন্টিমিটার। আচ্ছা আমাকে বলো দেখি, এই যে কোরের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা কি প্রকৃত ক্ষেত্রফল নাকি কার্যকরী ক্ষেত্রফল? এই কার্যকরী ক্ষেত্রফল কি চোখে দেখা যায়? কার্যকরী ক্ষেত্রফল কতটুকু বলছি? যতটুকুর মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হয়। ফ্লাক্স কি চোখে দেখা যায়? দেখা যায় না। তাহলে আমাদের এইখানে যে ক্ষেত্রফল দেওয়া আছে নিশ্চয়ই সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল, প্রকৃত ক্ষেত্রফল। কোরের প্রকৃত এরিয়া 20 সেন্টিমিটার ইনটু 20 সেন্টিমিটার। বসে বের করো। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রতি ফেজে, এখানে ভাই সিঙ্গেল ফেজ সিস্টেম প্রতি ফেজে কথাও বাঞ্ছিত। প্রতি ফেজে হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ সাইডের টার্ন সংখ্যা। বলো তো হাই ভোল্টেজ সাইড মানে কি? প্রাইমারি। আর লো ভোল্টেজ সাইড মানে হলো সেকেন্ডারি। তাহলে হাই ভোল্টেজ সাইডের টার্ন সংখ্যা মানে কি? এনপি। আর লো ভোল্টেজ সাইডের টার্ন সংখ্যা মানে কি? এনএস। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডের টার্ন সংখ্যা বের করো। খ নম্বর প্রশ্ন বলছে যদি ম্যাক্সিমাম কোর ডেনসিটি, আচ্ছা কোর ডেনসিটি তো হয় না, ফ্লাক্স ডেনসিটি হবে, এটা ভুল লিখছি। বলছে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.3 টেসলা হয়। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি কত বলছে? 1.3 টেসলা। আর আমরা জানি টেসলা মানে হলো ওয়েবার পার মিটার স্কয়ার। বলছে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.3 টেসলা হয় এবং টেসলা হয়, তবে প্রতি প্যাচের ইএমএফ বের করো। ক নম্বর প্রশ্ন বলছে হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইডের টার্ন সংখ্যা, তার মানে এনপি আর এনএস বের করতে হবে। খ নম্বর প্রশ্ন বলছে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.3 টেসলা হয় তাহলে প্রতি টার্নের ইএমএফ, প্রতি টার্নের ইএমএফ। তাহলে আমরা কি লিখতে পারি? ইএমএফ পার টার্ন, ইএমএফ প্রতি টার্ন, প্রতি প্যাচের ইএমএফ বের করতে হবে। ব্র্যাকেটে বলছে ধরে নাও স্ট্যাকিং ফ্যাক্টর, স্ট্যাকিং ফ্যাক্টর 0.9। আচ্ছা এই প্রশ্নে যদি স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া না থাকতো ভাই, তাহলে আমরা কি বুঝতাম যে এটা অ্যাকচুয়াল এরিয়া, সেটাই আসলে ইফেক্টিভ এরিয়া। যেহেতু এখানে স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে এবং স্ট্যাকিং ফ্যাক্টরের মান 1 এর থেকে ছোট, তার মানে আমরা কি বুঝতেছি যে এটা অ্যাকচুয়াল এরিয়া অফ কোর, অ্যাকচুয়াল এরিয়া, সেটাই কিন্তু ইফেক্টিভ এরিয়া, কার্যকর এরিয়া নয়। ঠিক আছে? কি বের করতে হবে? এনপি আর এনএস। তাহলে আমার টার্গেট হচ্ছে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। কিন্তু দেখো ইপি ইএস জানা থাকলেও না এনপি জানি আমরা, না এনএস জানি, তাহলে এভাবে হচ্ছে না, অন্য কিছু চিন্তা করতে হবে। আমরা জানি ইপি সমান 4.44 এনপিএফ 5, এভাবে হতে পারে। ইপি জানি আমরা 4.44 is a constant, এনপি হলো আমাদের দূরত্ব। তাহলে কি জানতে হবে? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিও জানি, জানি না কি ফ্লাক্স। এখন ফ্লাক্স কার ভেতরে আছে? ফ্লাক্স ডেনসিটির ভেতরে। আমরা জানি ফ্লাক্স ডেনসিটি মানে হলো ফ্লাক্স বাই এরিয়া। কিন্তু দেখো এখানে স্ট্যাকিং ফ্যাক্টর আছে, তার মানে প্রকৃত এরিয়া দিয়ে তো কাজ হবে না, আমাদের বের করে নিতে হবে ইফেক্টিভ এরিয়া। তাহলে আমরা আগে ইফেক্টিভ এরিয়াটা বের করে নিই, স্ট্যাকিং ফ্যাক্টর। আমরা জানি স্ট্যাকিং ফ্যাক্টর হলো কোরের কার্যকরী এরিয়া, ইফেক্টিভ এরিয়া, divided by কোরের অ্যাকচুয়াল এরিয়া। স্ট্যাকিং ফ্যাক্টর হলো 0.9। কোরের ইফেক্টিভ এরিয়া আমরা জানি না, খুঁজছি। আর কোরের অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে 20 সেন্টিমিটার গুণন 20 সেন্টিমিটার। তাহলে বলো তো কোরের ইফেক্টিভ এরিয়া, কার্যকরী এরিয়া কত আসবে? কত আসবে ভাই? স্ট্যাকিং ফ্যাক্টর কি দুইটা ক্ষেত্রে একই হবে? দুইটা ক্ষেত্রে বলতে বলতে প্রথমে যে একটা কোশ্চেন আছে এনপিএনএস বের করেন, তারপরে আবার এনপিএনএস যদি বিম্যাক্স। আচ্ছা ওটা অনুবাদ করতে যে আগে পরে লিখে ফেলছে, বাট আমাদের ট্রান্সফরমার তো একটাই, কোড তো একটাই, আলাদা ট্রান্সফরমারের জন্য করছি না, ওই ট্রান্সফরমারের জন্যই করছি।
একই ট্রান্সফরমারের জন্য না, তাহলে কি আলাদা হবে স্ট্যাকিং ফ্যাক্টর? যেমন তাহলে দুইবার কেন এনপিএনএস চাইতেছে? দুইবার এনপিএনএস এই প্রথম প্রশ্ন বলছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডে প্যাচ সংখ্যা নির্ণয় করো, এবং বলছে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.3 টেসলা হয় তাহলে প্রতি প্যাচের ইএমএফ বের করো, আর ধরে নাও যে স্ট্যাকিং ফ্যাক্টর 0.9। এনপিএনএস দুইবার বের করতে হবে, একবারই বের করতে বলছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি প্যাচের ইএমএফ, প্রতি প্যাচে কি পরিমাণ হবে, ঠিক আছে? তাহলে ইফেক্টিভ এরিয়া কত হচ্ছে কোডের? 360। আবার বলেন। 360। 360। আমি 360। 360। আচ্ছা 360 একক হবে সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার একক হচ্ছে এ সেন্টিমিটার। কার ব্লুটুথ এটা? তবে এইখানে খেয়াল করো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি মানে ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এরিয়া। এখানে এরিয়ার একক আছে মিটার স্কয়ার, এইখানে এরিয়ার একক আসছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি কাজ করা যাবে? তাহলে আমরা এই সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিয়ে যাই। 360 একে 100 দিয়ে ভাগ করলে একটা সেন্টিমিটার মিটার হবে। এখানে তো দুইটা আছে, তাহলে আবার ভাগ করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল মিটার স্কয়ার। 360 × 10⁻⁻⁴ মিটার স্কয়ার, ঠিক আছে? আবার টার্গেটে ফিরে যাই, আমাদের কি জানতে হবে? ম্যাক্সিমাম ফ্লাক্স। এটা কার ভেতরে আছে? ফ্লাক্স ডেনসিটির ভেতরে। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি ইজ ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এরিয়া। বলো তো কেমন এরিয়া নিব, অ্যাকচুয়াল এরিয়া না ইফেক্টিভ এরিয়া? অবশ্যই ইফেক্টিভ এরিয়া, কারণ ফ্লাক্স কার মধ্য দিয়ে প্রবাহিত হয়? ইফেক্টিভ এরিয়া। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি হচ্ছে 1.3। আমরা চাইলে পাশে একক লিখে রাখতে পারি বোঝার সুবিধার জন্য, দরকার নেই ফাইনালি। ম্যাক্সিমাম ফ্লাক্স জানি না, ইফেক্টিভ এরিয়া অফ 360 × 10⁻⁴ মিটার স্কয়ার। মিটার স্কয়ার কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ফ্লাক্স ইন ওয়েবার। কত হবে বলো দেখি ম্যাক্সিমাম ফ্লাক্স? 0.0468 0.0468 ওয়েবার। ম্যাক্সিমাম ফ্লাক্স তো পেয়ে গেছি, আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে এখন। তাহলে যদি এই লাইনটা লিখি, দাও EP is equals to 4.44 NCF5. EP is 11,000, 4.44 NP আমরা জানি না, ফ্রিকোয়েন্সি 50, ফ্লাক্স 0.0468। তাহলে আমরা পেয়ে যাচ্ছি NP। NP কত হবে ভাই? NP কত হয়? 1058.75। 1058.75। 1059 লিখে ফেলি তাহলে ভাই। 1059টা টাকা। এখন আমি এই সূত্র বসাতে পারি, অথবা ইএস এর যে আরেকটা সূত্র আছে ইএস 4.44 NS, সেখান থেকেও বের করতে পারি। তাহলে আমি যদি এই সূত্র বসাই, ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। ইপি হচ্ছে 11,000, ইএস হচ্ছে 550, এনপি 1059। তাহলে এনএস কত হবে? এনএস কত হয়? কত হচ্ছে এনএস? 52.95। 53 লিখে ফেলি ভাই। আচ্ছা এখন তোমরা যদি বই একটু খেয়াল করো, বইয়ে একই আনসার লেখা আছে তোমাদের টেস্টটা বইয়ে, কিন্তু আনসারটা লেখা আছে 53 ও 1059। তার মানে তোমাদের টেস্টটা বইয়ের হিসাবে এনপি হলো 53 আর এনএস হচ্ছে 1059। দেখো তোমাদের বই যে ভুল করছে সেটা আমরা এখানে প্রমাণ করতে পারি। আমাদের কাছে যে ট্রান্সফরমার আছে সেটা হলো 11,000/550। তো আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে কি শিখছিলাম? ভোল্টেজ বেশি হবে না কম হবে সেটা কিসের উপর নির্ভর করে? প্যাচ সংখ্যা। প্যাচ সংখ্যা যত বেশি হবে তত বেশি ভোল্টেজ, প্যাচ সংখ্যা কম হলে কম ভোল্টেজ। এখন আমাদের প্রাইমারিতে 11,000 ভোল্ট, সেকেন্ডারিতে 550 ভোল্ট। তাহলে আমাকে বলতে পারো প্রাইমারিতে প্যাচ সংখ্যা বেশি না সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা বেশি?
প্রাইমারিতে প্রাইমারি প্যাচ সংখ্যা বেশি, আর আমাদের প্রাইমারি প্যাচ কত আসে 1059, আর সেকেন্ডারিতে যেহেতু কম ভোল্টেজ সেকেন্ডারি প্যাচ সংখ্যা 53। ঠিক আছে না? আমাদের টেসলা বইয়ে কিন্তু রেজাল্ট উল্টা করে লেখা আছে, ঘাবড়ানোর কিছু নাই, বইয়ে ভুল আছে, আমরা এখানে ঠিক করে লিখতে পারছি। এইটুকু কি বুঝতে পারছো সবাই? এইটুকু লিখতে না আমাদের আরেকটু বাকি আছে, 9 নম্বর কোশ্চেন এখনো বাকি আছে। লেখা শেষ? আচ্ছা, এখন দেখো বলছে ইএমএফ পার টার্ন, প্রতি প্যাচের ইএমএফ আমাদের বের করতে হবে। তো আমরা গত ক্লাসে যখন পড়াশোনা করছিলাম, কনস্ট্রাকশন দেখতেছিলাম ট্রান্সফরমারের, তখন আমরা দেখলাম প্রাইমারির এক প্যাচে যতটুকু ইএমএফ উৎপন্ন হয় সেকেন্ডারির এক প্যাচেও ততটুকু ইএমএফ উৎপন্ন হয়। এখন প্রাইমারি ভোল্টেজ বেশি না সেকেন্ডারি ভোল্টেজ বেশি, এটা কিসের উপর নির্ভর করে? প্যাচ সংখ্যার উপর। কিন্তু একটা প্যাচে, প্রতিটা প্যাচে, প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক, প্রতি প্যাচে তো একই ইএমএফ উৎপন্ন হয়, তাই না? তো বিষয়টা আমরা থিওরিটিক্যালি জানি, এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। প্রুফ করার পরে পরবর্তীতে যখন অঙ্ক করব বা পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা দুইটা দেখাবো না, আমরা যে কোনো একটা দেখাবো। এখানে আমাকে বলছে প্রতি প্যাচের ইএমএফ, এখন কি বলছে প্রাইমারি প্রতি প্যাচের ইএমএফ টা সেকেন্ডারি প্রতি প্যাচের ইএমএফ টা কিন্তু বলেনি। আমরা জানি প্রাইমারি প্রতি প্যাচের ইএমএফ বা এক প্যাচের ইএমএফ সেকেন্ডারি প্রতি প্যাচের ইএমএফ কেমন হয়? সমান হয়। এটা আমরা থিওরিটিক্যালি জানি, ম্যাথমেটিক্যালিও প্রুফ করে দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রাইমারিতে হিসেব করি। কি বের করতে বলছে? প্রতি প্যাচের ইএমএফ, ইএমএফ প্রতি প্যাচ, ইএমএফ পার টার্ন। প্রাইমারিতে ভোল্টেজ কত? 11000। প্রাইমারিতে প্যাচ সংখ্যা কত? 1059। তাহলে এক প্যাচের ভোল্টেজ কত? প্রাইমারিতে মোট ভোল্টেজ হলো 11000 আর প্যাচ সংখ্যা হচ্ছে 1059, তাহলে এক প্যাচের ভোল্টেজ কত হবে বের করতে পারবো না? সিমিলারলি সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে প্রতি প্যাচের ইএমএফ কত হবে? ইএমএফ পার টার্ন। সেকেন্ডারিতে ভোল্টেজ কত? 550, 550। আর সেকেন্ডারিতে প্যাচ আছে কয়টা? 53টা। তাহলে এক প্যাচের ইএমএফ কত হবে? তুমি বের করে দেখো, সমান হবে। যদি এটা প্রুভ হয়ে যায়, পরবর্তীতে আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা দুইটা অঙ্ক করব না, যে কোনো একটা। যদি বলে প্রতি প্যাচের ইএমএফ বের করো, তাহলে হয় প্রাইমারিতে করো, না হলে সেকেন্ডারিতে করো। উপরে আমরা লিখেও দিব না যে প্রাইমারি নাকি সেকেন্ডারি, এটাও লিখবো না, সরাসরি লিখবো প্রতি প্যাচের ইএমএফ, ইএমএফ পার টার্ন। এখন জাস্ট আমরা চেক করছি, যেহেতু থিওরিটিক্যালি আমরা পড়ে আসছি, এখন ম্যাথমেটিক্যালিও আমরা প্রুফ করছি যে প্রাইমারিতে এক প্যাচের ইএমএফ আর সেকেন্ডারিতে এক প্যাচের ইএমএফ সমান হয়। এটা কত হয় বলো দেখি? 10.38। 38 হ্যাঁ, ভোল্ট প্রতি প্যাচে। আর এটা কত হয়? একই আসছে। 10.38। তাহলে পরবর্তীতে আমরা যখন অঙ্ক করতে যাব, আমরা কিন্তু এখন থেকে দুইটা অঙ্ক করবো না। যদি বলে প্রতি প্যাচের ইএমএফ বের করো, আমরা জানি প্রাইমারি প্রতি প্যাচের ইএমএফ আর সেকেন্ডারি প্রতি প্যাচের ইএমএফ কেমন হয়? সমান। আমি প্রাইমারিটা বের করি আর সেকেন্ডারি বের করি, একই কথা। ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে নতুন লিংকে জয়েন করো তোমরা।